আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে পার্ট পার্ট করে আমরা ক্লাস 11-12 সমস্ত গল্প, কবিতা, সমস্ত কিছু আমরা পড়ব এবং যথাসাধ্য আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। আজ তোমাদের দ্বাদশ শ্রেণীর কে বাঁচায় কে বাঁচে নামক গল্পটি পড়াবো। কে বাঁচায় কে বাঁচে এই গল্পটি পড়াতে গেলে প্রথমেই আমাদের যেটা জানতে হয়, এই গল্পটির লেখক বা গল্পকার হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়। এই মানিক বন্দ্যোপাধ্যায়ের পরিচয়টা আমাদের জানতে হবে, লেখক পরিচয় আমাদের জানতে হবে। লেখক পরিচয় না জানলে অনেক সময় পরীক্ষাতে এমসিকিউ, এসএকিউ বিভিন্ন ধরনের প্রশ্নের মধ্যে আসে। লেখক পরিচিতি থেকেই অনেক প্রশ্ন কিন্তু দিয়ে দিতে পারে। সেহেতু আমাদের লেখক পরিচিতিটা আমাদের জানতে হবে। মানিক বন্দ্যোপাধ্যায় একজন কল্লোল যুগের শ্রেষ্ঠ কথাশিল্পী। তিনি বিচিত্রা পত্রিকার একজন সহ সম্পাদক। অচিন্ত্য কুমার সেনগুপ্ত লিখেছিলেন, মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে লিখেছিলেন, মানিকই একমাত্র আধুনিক লেখক যে কল্লোল ডিঙিয়ে বিচিত্রায় চলে এসেছে। পটুয়াটোলা ডিঙিয়ে পটলডাঙায় নিজেকে তিনি চিহ্নিত করেছিলেন নিছক কলম পেশা মজুর রূপে। দেখো, এই মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখাই ছিল তার একমাত্র পেশা, একমাত্র সাধনা। তার জীবনটা ছিল এক ছন্নছাড়া জীবন। কোনো কুল ছিল না তার জীবনের মধ্যে, কোনো কুল কিনারা তার জীবনে ছিল না। তাই সেই জীবনের মুখোমুখি দাঁড়িয়ে তিনি তার সাহিত্য রচনা করেছেন। আমরা বলতে পারি মানিক বন্দ্যোপাধ্যায় বাস্তবের রুক্ষ শুষ্ক ভূমির উপর দাঁড়িয়ে তার মসিকেই করে তুলেছিলেন অসি। তার ক্ষুরোধার লেখনীর মধ্যে দিয়ে সমাজের নিপীড়িত মানুষ, দিন দরিদ্র মানুষের কথা তার সাহিত্যের মধ্যে সে ফুটিয়ে তুলেছে। কবি 1908 লেখক 1908 খ্রিস্টাব্দে 19শে মে এক সাঁওতাল পরগনায়, অর্থাৎ এখন যেটা বর্তমানে ঝাড়খণ্ড, সেই ঝাড়খণ্ডে দুমকা শহরে মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। পিতা ছিলেন হরিহর মুখোপাধ্যায়, মা নীরজা সুন্দরী দেবী। এবার বিষয় হচ্ছে, আমরা তার পরিচয়টা জানলাম। তিনি যে তোমাদের পাঠ্যপুস্তকের অন্তর্গত যে গল্পটি রয়েছে কে বাঁচায় কে বাঁচে, এবার আমরা সেই কে বাঁচায় কে বাঁচে গল্পটির মধ্যে যাব, বিষয়বস্তুটা আমরা আলোচনা করব।
এই কে বাঁচায় গল্পটি যেটা তোমাদের মনে রাখা দরকার, সেটা হচ্ছে এই গল্পটির উৎসস্থল কোথায়, কোথা থেকে এই গল্পটিকে নেওয়া হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প বলে একটি গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থটির নাম হচ্ছে শ্রেষ্ঠ গল্প। সেই শ্রেষ্ঠ গল্প নামক গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে এই কে বাঁচে গল্পটি। একদিন অফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম অনাহারে মৃত্যু প্রত্যক্ষ করে। একদিন মৃত্যুঞ্জয়, অর্থাৎ এই গল্পের মূল চরিত্র মৃত্যুঞ্জয়, অফিস যাওয়ার পথে সে জীবনে প্রথম মুখোমুখি কাউকে মরে যেতে দেখল। এতদিন খাদ্যাভাব সম্পর্কে শুনে এসেছে, কিন্তু প্রত্যক্ষ করেনি সে। অর্থাৎ এতদিন ধরে সে শুধু শুনে এসেছে যে আমাদের দেশে বড় খাদ্যের অভাব চলছে, দিকে দিকে মানুষের মৃত্যুর খবরও সে পেয়েছে, কিন্তু এইরকম সামনাসামনি চোখে মৃত্যু দৃশ্য সে কিন্তু দেখেনি। শহরের একবারে নিরিবিলি অঞ্চলে তার বাড়ি, সামান্য হেঁটে তাকে ট্রামে উঠতে হয় এবং অফিসের সামনে গিয়েই সেই ট্রামটি দাঁড়ায়, সে টুক করে ট্রাম থেকে নেমে অফিসে ঢুকে যায়। তাহলে কোনোদিনই তাকে রাস্তার ফুটপাত দিয়ে হাঁটতে হয় না, কিন্তু আজ তাকে হাঁটতে হয়েছে। তাই সে কিন্তু মৃত্যু দৃশ্যটি দেখেছে বা প্রত্যক্ষ করেছে। ফুটপাত ও মৃত্যু এই দুটি বিষয় সম্পর্কে তার ধারণাটা কিন্তু স্বচ্ছ নয়। ফুটপাত কী জিনিস আর মৃত্যু কী জিনিস, এই ফুটপাত এবং মৃত্যুর যে ধারণাটা, সেই ধারণাটা কিন্তু মৃত্যুঞ্জয়ের স্পষ্ট নয়। সুতরাং তার চোখে দেখা সে মৃত্যু তার মনে এক গভীর দাগ কেটে দিয়েছে। অন্যান্যদের মতন সহকর্মী নিখিল মৃত্যুঞ্জয়কে বেশ পছন্দ করে। অর্থাৎ সেই অফিসেই কর্মরত মৃত্যুঞ্জয়েরই সহকর্মী সে হলো নিখিল, তার নাম হলো নিখিল। অন্যান্য সহকর্মীরা যেমন মৃত্যুঞ্জয়কে পছন্দ করে, ঠিক সেই রকমই নিখিলও মৃত্যুঞ্জয়কে কিন্তু খুব পছন্দ করে। কেন পছন্দ করে? কারণ মৃত্যুঞ্জয় হচ্ছেন একজন শান্ত, নিরীহ, দরদি, সৎ ও সরল মানুষ। এর জন্যই কিন্তু নিখিল মৃত্যুঞ্জয়কে ভালোবাসে। স্বচক্ষে দেখা মৃত্যুর ঘটনা মৃত্যুঞ্জয়ের মুখের ওপর একটা স্পষ্ট ছাপ ফেলে দেয়। প্রায় যেন আর্তনাদের সুরে মৃত্যুঞ্জয় অনাহারে মৃত্যুর খবরটি শোনায়। বিষয়টি হচ্ছে যে নিখিল বুঝতে পারে যে মৃত্যুঞ্জয়ের কিছু একটি হয়েছে, কারণ মৃত্যুঞ্জয়ের হাবভাব, অবস্থা, সমস্ত কিছু এমন প্রকৃতির হয়ে গেছে যে মৃত্যুঞ্জয় আর্তনাদের সঙ্গে মৃত্যুর খবরটি নিখিলকে শোনাচ্ছে। একটা ভিতর থেকে একটি আর্তনাদের দ্বার। কিছু প্রশ্নোত্তর নিখিল এবং মৃত্যুঞ্জয়ের মধ্যে চলতে থাকে। এই প্রশ্নোত্তর চলাকালীন নিখিল মৃত্যুঞ্জয়ের ভেতরটা উপলব্ধি করতে পারে, যে নিখিল এটা বুঝতে পারে যে মৃত্যুঞ্জয়ের ভিতরে কি চলছে। মানুষের মৃত্যুর মতো সাধারণ এই ব্যাপারটা কেন মেনে নিতে পারছে না, নিখিল এটাই বুঝতে পারছে না।
কেন মৃত্যুঞ্জয় একটা স্বাভাবিক মৃত্যুর মতন এটাকে মেনে নিতে পারছে না? অন্যান্য যারা মারা যায়, একজন বয়স্ক ব্যক্তি হয়তো মারা গেল, আমরা মেনে নিই তার মৃত্যুটা, না বয়স হয়েছিল, কষ্ট পাচ্ছিল, মারা গেছে, ঠিক আছে। কিন্তু এই অনাহারে মৃত্যু, এই ব্যাপারটা মৃত্যুঞ্জয় কেন মেনে নিতে পারছে না মন থেকে? কোনো মতেই নিখিল কিন্তু সেটা বুঝে উঠতে পারছে না। ফুটপাতে বিভৎসতা, অনাহার, মৃত্যু, না খেয়ে থাকার কষ্ট, এরকম বিষয়গুলো যে একসঙ্গে ভাববার চেষ্টা করছে বলেই তার সব কিছু ঘুরে উঠেছে। অর্থাৎ মৃত্যুঞ্জয় তার মাথার মধ্যে এক বিরাট ভাবনাকে আশ্রয় করেছে, তাই তার ভেতরটা সব কিছু গুলিয়ে যাচ্ছে। একবার তার মাথার মধ্যে ফুটপাতের দৃশ্যটা ভেসে উঠছে, সেই মানুষটি ফুটপাতে আস্তে 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 মৃত্যুর কোলে ঢলে পড়ছে, সেই দৃশ্যটা বারবার মনে পড়ছে। এইরকম নানান দৃশ্য, নানান ভাবনা তার মাথার মধ্যে এসে জড়ো হয়েছে। অথচ নিখিলের জবাবে সে বলে, লোকটা যে না খেয়ে মরে গেল, এটা একটা অপরাধ। অর্থাৎ আমি দুবেলা খাচ্ছি, আমার চোখের সামনে একজন না খেয়ে মরে যাচ্ছে, স্বাভাবিক এটা আমারও মনে হবে যে এটা একটা অপরাধ। আমি অপরাধ করলাম, আমি খেলাম দুবেলা, কিন্তু একজন আমার চোখের সামনে না খেয়ে মরে গেল। তাই বলছে যে এর প্রায়শ্চিত্ত কি? অপরাধটা আমি করলাম, কিন্তু এর প্রায়শ্চিত্ত কি? কি করে আমি অপরাধ থেকে মুক্তি পাব? এই অপরাধ বোধ থেকে আমি কি করে মুক্তি পাব? এর প্রায়শ্চিত্ত আমাকে কি করতে হবে? সকলের মতো সেও জেনে বুঝে 4 বেলা পেট পুড়ে খেয়ে চলেছে। সে নিজেকে ধিক্কার দিতে থাকে, ছি, আমি এটা কি করলাম? বারবার নিজেকে ধিক্কার দিচ্ছে। ঘটনা, আকস্মিকতা আর নিজ কৃতকর্মের অনুশোচনায় মৃত্যুঞ্জয়ের চোখ ছল ছল করে ওঠে। নিজের কাজ করবে এবং নিজে দুবেলা স্বার্থপরের মতন খেয়ে আর একজনকে দেখলাম নিজের চোখে না খেতে পেয়ে মারা গেল, এই দৃশ্য দেখে মৃত্যুঞ্জয়ের চোখ, এই ভাবনা ভেবে মৃত্যুঞ্জয়ের চোখ ছল ছল করে উঠল। অর্থাৎ দু চোখে যেন জল হয়ে এল। প্রায় অবাক করে দিয়ে মৃত্যুঞ্জয় মাইনের সব টাকাটাই নিখিলের সামনে রেখে দেয়। মৃত্যুঞ্জয় যা বেতন পেয়েছিল সেই বেতনের সমস্ত টাকাটাই নিখিলের সামনে নামিয়ে দিল। অনুরোধ জানায় তার ওই টাকা কোনো রিলিফ ফান্ডে, কোনো একটা রিলিফ ফান্ডে যেন নিখিল গিয়ে দিয়ে আসে। রিলিফ ফান্ডে কী জিনিস? যেখানে বহু মানুষ, চাকরিজীবী যারা, তারা কি করে, তারা সেই রিলিফ ফান্ডে পয়সা জমা করে। সেই পয়সা থেকে কি হয়, দেশের অনাহারী মানুষদের ক্ষুধা মেটানোর চেষ্টা করা হয়। অনাহারী মানুষদের, অর্থাৎ একদিক থেকে আমি বলতে পারি সর্বহারা মানুষদের অন্ন, বস্ত্র, বাসস্থানে ব্যবহার করা হয় সেই টাকার মধ্য দিয়ে। তার বাড়িতে 9 জন লোক, চিন্তা করে, মৃত্যুঞ্জয়ের বাড়িতে 9 জন লোক আছে, তা সত্ত্বেও মাইনের সমস্ত টাকাটা সে কি করে দিয়ে দেয়?
নিজের কথা নাই বা ভাবলো, নিজের সংসারের কথা সে ভাবলো না, তার স্ত্রীর কথা, তার ছেলে মেয়ের কথা সে ভাবলো না। সে যদি এই টাকাটি বাড়ি না নিয়ে যায়, তারা যে না খেতে পেয়ে মারা যাবে। দেখো, মাইনের টাকার সারা মাস চলে না, প্রতি মাসে ধার করতে হয়। নিখিল এসব কথা বলা সত্ত্বেও সে নিজের সিদ্ধান্তে অনড় থাকে। নিখিল কিন্তু বারবার মৃত্যুঞ্জয়কে বোঝাচ্ছে এইভাবে কিন্তু কোনো কিছুর সমাধান হতে পারে না। বিপুল সংখ্যক মানুষ অনাহারী, এত সংখ্যক মানুষ অনাহারী যে তোমার এই টাকাটা কিছুই নয়। তার থেকে কিছু দিয়ে তুমি বাড়ি নিয়ে যাও, তোমার স্ত্রী আছে, তোমার ছেলে মেয়ে আছে। কিন্তু নিখিলের কোনো কথাতেই কর্ণপাত করল না মৃত্যুঞ্জয়। তার সিদ্ধান্তে সে অনড় রয়ে গেল, সে এক পাও নড়ল না। বেশ, আজকে এই পর্যন্ত। আবার নেক্সট ভিডিওতে বাকি অংশটা করিয়ে দেওয়া হবে। ভালো লেগে থাকলে, সুন্দরভাবে বুঝে থাকলে পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। এবং যদি কেউ কোনো জায়গাটা বুঝতে কারোর যদি অসুবিধা হয়, সে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে অল করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব শীঘ্র পেতে পারো। এবং অনেক লাইক করো, শেয়ার করো প্রচুর পরিমাণে, যাতে আরও অনেক তোমাদের মতন ছাত্রছাত্রীরা উপকৃত হতে পারে। ভালো থেকো, আজ এখানেই রাখছি। ধন্যবাদ।